ফোন করতো আমাকে, সবসময় চিয়ার আপ করতো। আমার ছেলেকে সে খুব ভালোবাসতো এবং সে খুব দোয়া করতো। বাচ্চা আসলে না, মনটা অন্যরকম ছিল। প্রফেশনাল চলার পথে মানুষকে স্ট্রং হতে হয়, স্ট্রং চেষ্টা করতো সে হওয়া। আমরাও চেষ্টা করি স্ট্রং হতে, কিন্তু মানুষ তো আমরা, হিউম্যান বিং আফটার অল। আমাদেরও তো মন আছে, আমাদেরও ভালো মন্দের একটা ব্যাপার আছে, সুখ দুঃখের ব্যাপার আছে। আমরা অনেক সময় অপমানিত বোধ করি, আমরা অনেক সময় রাগান্বিত হই, আমরা অনেক সময় অসহায় মনে করি নিজেকে। বাচ্চুরও তাই হতো। এরকম অনেক ইনসিডেন্ট ওর লাইফে ঘটেছে যেগুলো হয়তো তার জন্য শকিং ছিল, বাট কিছু করার নেই, এইটাই লাইফ। আমার মনে আছে যখন এলআরবির যে ডাবল অ্যালবাম বের হলো, সেই অ্যালবামের গান আমরা শুনতাম এবং আমার মনে আছে আমি সেই গানগুলোকে কপি করার চেষ্টা করতাম। তখন আমি গিটার বাজাই জুয়েল ভাইয়ের সাথে, আবিদুর রাজা জুয়েল ভাই, এবং জুয়েল ভাইয়ের অ্যালবামে তখন কাজ চলছে। সেই সময় জুয়েল ভাই হঠাৎ করে আমাকে বললেন যে বাপ্পা, তুই আমার জন্য একটা গান শুরু কর। এবং জুয়েল ভাই আমাকে বিশাল একটা সারপ্রাইজ দিলেন। জুয়েল ভাই বললেন যে তুই জানিস যে তোর এই গানটা কে মিউজিক করবে? আমি বললাম জুয়েল ভাই, আমি তো জানি না। জুয়েল ভাই বললেন যে এটা তোর জন্য একটা অনেক বড় সারপ্রাইজ, এটা মিউজিক করবেন বাচ্চু ভাই। এবং আমার সেই মোমেন্টটা না আমি কখনো ভুলতে পারবো না। এই কথাগুলো বলতে পারিনি বাচ্চু ভাইকে যে বাচ্চু ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার অনেক বড় ফ্যান। বেঁচে থাকার যে সময়টা, এটা পুরোটা একটা আশ্চর্যজনক ব্যাপার। রহন ভাই, আমরা জন্মের সময় আমরা কেউ জানতাম না কখন জন্মেছি। আমাদের যখন জন্ম হলো, আমার বা আপনার বা আমাদের প্রতিটি মানুষের আর কি, মায়ের গর্ভ থেকে যখন আমি পৃথিবীতে আসলাম, আমি কিন্তু জানতাম না যে আমার আজকে শুক্রবার বেলা 3 ঘটিকার সময় আমি জন্মাইলাম। এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আরেকটা গ্যারেন্টি নেই হচ্ছে আপনি কখন যাবেন। তো এই দুই জায়গায় শেষ বিদায়। তো শেষ বিদায় আর আগমন, প্রথম আগমন পৃথিবীতে, এই দুইটার কিন্তু কোনো লেভেল নাই যে আপনি জানবেন নির্দিষ্ট শুক্রবার বেলা 3 ঘটিকা আর ওদিকে আমি যাচ্ছি কিন্তু বৃহস্পতিবার অমুক সময় আস্তাক পড়লে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। শহরে মায়াবী সন্ধ্যা
চলো বদলে যায় সেই তুমি নামে, যেটা খুব প্রিয় গান অনেক এলআরবি ভক্তের। এই গানটার একটা কাহিনী, অদ্ভুত কাহিনী আছে। গানটা ট্র্যাক নামানোর পরে যখন আমাকে রেকর্ডিস্ট বললো যে ভয়েস দেন, তা আমি বললাম একটা রাফ ভয়েস দেই, যেটাতে অ্যাটলিস্ট গেস করতে পারবো কী অবস্থানে আছে গানটি। তো বললো ঠিক আছে, সিম্পল একটা মাইক্রোফোন দিয়ে ভয়েস দেওয়া হলো। আমার মনে হয় সবারই অলমোস্ট মনে আছে ওই সময়, লাইক এটা মাইক্রোফোনটা ছিল SM58 এরকম একটা মাইক্রোফোন দিয়ে। এবং আনফর্চুনেটলি আমাকে অবাক করে দিয়ে সবচেয়ে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে গানটা আর গেতে হলো না আমাদেরকে। ওই ফাইনাল গাওয়াটাই আজকে লাখো লাখো কোটি কোটি যারা শুনছেন সবাই ওই রাফ সিঙ্গিংটাই শুনছেন, এবং রেকর্ডিস্ট আমাকে গাওয়ার পক্ষে আর অ্যালয় করলো না যে এই গান আর গাওয়ার দরকার নেই, এটাই ফাইনাল। তো সারপ্রাইজিংলি ওই গান আসলে খুব চমৎকার গাওয়া হয়েছে, রাফ গাওয়া হলো, খুব চমৎকার ছিল, এবং যা আমাকেও রীতিমতো আমাদেরকে অলমোস্ট সারপ্রাইজ করেছে। বিকজ একটা গান গাওয়ার সময় তো অনেক সময় নিয়ে অনেক চিন্তা ভাবনা করে গেতে হয়, বাট ওই গান আমারও অন্তর থেকে এসছে বললে হয়তো একেবারে গাওয়া হয়ে গেছে, বারবার গেতে হয়নি। এবং গানটা আপনাদের সবার মতো আমাদেরও খুব প্রিয় গান, আসলে সবাই বদলে যেতে পারে। এটি বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি যে একটি শোতে শুধুমাত্র গিটার প্লে হচ্ছে একা ঘন্টার পর ঘন্টা, এবং সেই গিটার মানুষ শুনছে। সবচেয়ে বড় কথা, আপনি একা বাজিয়ে গেলে তো হবে না, লোকজন শুনছে, এবং মোর দেন ইটস নিয়ার অ্যাবাউট 4 আওয়ার্স লোকজন শুনছে গিটার। দুটো শোয়, এটা ইটস অ্যান অ্যামেজিং থিং। ট্রু। এইটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। এটা ফার্স্ট অফ অল উই ওয়ার ব্লেসড, আই ওয়াজ ব্লেসড টু। ইট ওয়াজ এ টিম ওয়ার্ক, অ্যান্ড ফর্চুনেটলি তানি এখানে বলতেই হবে, ইট ওয়াজ মিরাকল টু সি পিপল লাভিং গিটার মিউজিক ফর সো লং টাইম। 4 ঘন্টা ধরে শুধু মিউজিক শুনছে, কোনো চিল্লাচিল্লি কিছু করছে না, দে ওয়ার এনজয়িং। গিটার ডেফিনেটলি বাচ্চা আপনি দেশের বাইরে থেকেই কেনেন। কোথা থেকে গিটার সবচেয়ে বেশি কেনা হয়? মোস্ট অফ দ্য গিটার ফ্রম আমেরিকা, আর কিছু আছে ভিয়েনা, আচ্ছা, আর কিছু আছে। এমন কোন রেয়ার কালেকশন আছে যেটি আপনি খুব রেয়ার জায়গা থেকে রেয়ার একটি কালেকশন, এমন কোন গিটার আছে? এই প্রবাবলি দ্যাট ওয়ান, একদম শেষেরটা, লাস্ট ওয়ান। হ্যাঁ, এটা একটা গল্প আছে। এটা আমরা ভিয়েনা বাজাতে গিয়েছিলাম, ভিয়েনা অস্ট্রিয়াতে। হ্যাঁ, তো আমি এই গিটারটাই খুঁজছিলাম। তো গিটার শপে গেলাম, ওরা বললো যে না, এটা এখান থেকে এত কিলোমিটার দূরে, মানে ঢাকা থেকে চিটং এত দূরে। আমার কিন্তু সন্ধ্যায় শো, এত দূরে গিটারটা আছে, তুমি ওখানে তো হাইওয়ে, ওয়ান ওয়ে, জাস্ট ওয়ান গো, চলে যায়, 2 ঘন্টার মধ্যে পৌঁছায়। ওখানে গেলেও পাবা, ও এটা সেল করছে। আমি গেলাম, আমরা ওকে মিট করলাম, হি ওয়াজ ভেরি নাইস। এক কথা 2 কথায় বাসে ও নিল, ক্যাশ নিল, গিটারটা দিল, থ্যাংক ইউ। তোমরা কত থেকে এসছো? আমরা শহর থেকে এসেছি। ওটা গ্রাম কিন্তু একটা। অ্যান্ড এই চান্সে এই গিটারটা কিনতে আমি পাগলের মতো যে পাগলামিটা করেছি, এটা আমার লাইফে ভুলবো না আমি। এই জন্য সব গিটার ছেড়ে দিলে এটা ছাড়বো না আমি। আমার জন্য গিটারটা হচ্ছে সাধনার একটা জায়গা। অ্যান্ড আজকে আমি অনেস্টলি কনফেস করতে চাই, বাংলা ভিশনে গিটার আমার শেখা হয়নি। যাদের শেখা হয়ে গেছে তারা নদী পার হয়ে গেছে। আমি সাঁতার জানি না, আমি নদীতে নামতে চাইছি না এখনও। আমি গিটার শেখার চেষ্টা করছি, কারণ 6 তারে যে কত কিছু বাজতে পারে, কিংবা 7 তার কিংবা 8 তারে, এটা যে বাজায়, যারা অনেক বড় এক্সপার্টিস, তারা ভালো বলতে পারবে। আমি মাত্র গিটার নিয়ে দেখছি কোনটা বাজাবো, কি করব, আর তারগুলি গুনে গুনে দেখছি, একটু পরিষ্কার করছি। আমি গিটারের সেবক হতে পারি, বাদক নই।